আজ থেকে শুরু হলো আন্তর্জাতিক আলোচনা চক্র রবীন্দ্রসঙ্গীত বিভাগের। শুভ্রতার প্রতীক জ্ঞান ও সুরের দেবীকে স্মরণ করে আমি একটি ছোট্ট মা সরস্বতীর শ্লোক বলে আমি সবাইকে আদর সম্ভাষণ জানাচ্ছি। तुषारहार धवला या शुभ्रवस्त्रा आवृता या वरदण्ड मण्डितकरा या श्वेत पद्मासना या ब्रह्मा च्युत शंकर प्रभृति देवै सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निशेष जाडपाः अयमारम्भ शुभाय शुभाय भवतु अतिथिदेवो भव सर्वेभ्यः सादरं स्वागतम् सर्वेभ्यः स्वागतम् सर्वेभ्यः सादरं स्वागतम् स्वागतम् এই মঙ্গল মন্ত্রটির পবিত্র উচ্চারণের মধ্যে দিয়ে আজ আমরা প্রবেশ করছি সুর সাধনা এবং চেতনার এক মহামিলনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ভাবনার আলোচনায়। তার গান তো কেবল সুর নয়, তা আমাদের আত্মার আরাধনা, মননের জাগরণ এবং মানবতার মহাসংলাপ। এই আন্তর্জাতিক রবীন্দ্রসঙ্গীত সেমিনারে পবিত্র আসরে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রণাম এবং সাদর স্বাগতম। আজকে আমাদের এই আন্তর্জাতিক আলোচনা চক্রে বিশিষ্ট অতিথি দুজন এসছেন। একজন ডক্টর চঞ্চল খান মহাশয়, এনাদের পরিচয়পত্র আমি তোমাদের সঙ্গে পরে করাবো। আরেকজন হচ্ছেন প্রখ্যাত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং আমাদের মাননীয় অধ্যক্ষ সঙ্গে রয়েছেন
আমি তিনজনকে অনুরোধ করব আপনারা ধীরে ধীরে যদি মঞ্চে আসেন, আপনাদের আমরা একটু বরণ করে নেব। আমরা প্রথমে বরণ করব শ্রী খায়রুল আনাম শাকিল মহাশয়কে। হ্যাঁ, আমি এবার বরণ করে নেব ডক্টর চঞ্চল খান মহাশয়কে। এখন আমি বরণ করে নেব আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর কঙ্কনা রায়কে। আমি খালি রায় কেন বললাম, কঙ্কনা মিত্র, মাফ করো। আমরা এবারে একটু প্রদীপ প্রজ্বলন করব এবং কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান। আমাদের বিশিষ্ট অতিথিদের আসন গ্রহণ করতে অনুরোধ করছি। বিভাগের উদ্বোধন সঙ্গীত আমরা এখন শুনব, পরিচালনায় আমাদের ত্রিশিত স্যার। আমরা গান করি আমাদের বিশিষ্ট অতিথির জন্য।
আমাদের এই সেমিনারের একটি অ্যাবস্ট্রাক্ট বুক হয়েছে এবার পেপার প্রেজেন্টারদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য। এই বইটা সবাই সংগ্রহ করো। এই বইটার এখন আমরা মোড়ক উন্মোচন করব। আমি একটু আমাদের আরেকজন বিশিষ্ট অতিথি আছেন কল্পনা আপা, ওনাকেও মঞ্চে একটু ডাকছি। উনিও যদি এই মোড়ক উন্মোচনে থাকেন আমরা খুব খুশি হব। আমি আমাদের বিশিষ্ট অতিথি মহাশয়দের একটু অনুরোধ করব যে এই বইটি যেন ওনারা একটু উন্মোচন করে দেন। এটা আমাদের জন্য একটা বিভাগের জন্য একটা বড় প্রাপ্তি। এটা এখন শুরু হচ্ছে। এই বইটি আমাদের বিভাগের ছাত্রছাত্রীরাও সংগ্রহ করো, কারণ এতে অনেক রিসার্চের বিষয় তোমরা পাবে। সেজন্য এটা করে নিলে তোমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, আর যারা নেবে তারা একটু নাম লিখিয়ে রেখো, তাহলে আমরা সেই বুঝে ওটা অর্ডার করব। এবার আমরা মূল অনুষ্ঠানের দিকে যাচ্ছি। আজকের প্রথম বক্তা ডক্টর চঞ্চল খান মহাশয়। ওনার সম্পর্কে একটু বলি। উনি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, যিনি শুধু রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পীই নন বা নিজের গান পরিবেশনায় সীমাবদ্ধ নেই। উনি গবেষণা, প্রশিক্ষণ, চলচ্চিত্র নির্মাণ, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক কার্যক্রমেও উনি সমানভাবে সক্রিয়। প্রসঙ্গত বলে রাখি, নিশ্চয়ই চঞ্চল খানকে তোমাদের মনে আছে, গত বছর তোমরা খুব আনন্দ পেয়েছিলে কি না? হ্যাঁ, তো সুতরাং নতুন করে ওনাকে পরিচয় দীর্ঘায়িত করে আমি তাও বলছি, অনেকে হয়তো ছিলেন না। অস্ট্রেলিয়ায় তিনি সুরলোক এবং নেপালে আনন্দলোক প্রতিষ্ঠা করেছেন, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা রবীন্দ্রসঙ্গীতের নিবিড় চর্চা করছে। গত 4 দশকে তিনি বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নেপাল, ইউরোপ ও উত্তর আমেরিকায় শত শত শিক্ষার্থীকে গড়ে তুলেছেন। রবীন্দ্র গবেষণা এবং প্রামাণ্য চিত্র নির্মাণেও তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2011 সালে তিনি বাংলাদেশে রবীন্দ্রনাথ নামে একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেন, যা রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হয়। গত বছর উনি আমাদের ডকুমেন্টারি দেখিয়ে গেছেন, খুব সুন্দর সেটি ছিল। শিলয়দহে রবীন্দ্রনাথ বোধহয় না, ছিন্নপত্র। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে আছে, অত্যন্ত সুন্দর একটি ডকুমেন্টারি আমরা দেখেছি। সত্যজিৎ রায়ের 1961 সালের চলচ্চিত্রের পর এটি রবীন্দ্রনাথকে নিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণাভিত্তিক চলচ্চিত্র। 2015 সালে তার নির্মিত টাইমলেস গীতাঞ্জলি আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হয় এবং বিশ্ববিদ্যালয়ে পাঠ্য সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। 2023 সালে তিনি ছিন্নপত্র নির্মাণ করেন, যা রবীন্দ্রনাথ ও ইন্দিরা দেবীর পত্রালাপ ভিত্তিক একটি তথ্যচিত্র। এই 3টি চলচ্চিত্র রবীন্দ্র গবেষণায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত। তার প্রথম অ্যালবাম পরবাসী প্রকাশিত হয় 1995 সালে। অ্যালবামটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষক শ্রী সুভাষ চৌধুরী মহাশয়, এবং যা বিশ্বভারতীর কপিরাইট বিধি মেনে বিশ্বভারতী মিউজিক বোর্ডের অনুমোদন পেয়েছিল। এছাড়াও তার অ্যালবাম প্রাঙ্গণে মোর,
খুশি থাকো আমার এ পথ ইত্যাদি। কলকাতা ও ঢাকা থেকে প্রকাশিত হয়েছে HMV সারেগামা, জি সিরিজ, UD সিরিজ এবং ইমপ্রেস অডিওর মতো প্রতিষ্ঠান থেকে। রবীন্দ্রনাথের ব্যঙ্গ ও হাস্যরসাত্মক গান নিয়েও তার কাজ প্রশংসিত। সঙ্গীত জীবনের পাশাপাশি ডক্টর খান উন্নয়ন, অর্থনীতি ও জননীতি বিষয়ে PhD ডিগ্রিধারী। কত গুণ দেখো! তিনি 4 দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করছেন। জাতিসংঘ, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি 35টিরও বেশি দেশে কাজ করেছেন। তার বিশেষ দক্ষতার ক্ষেত্র হল শাসন সংস্কার, জনপ্রসারণ, নীতি বিশ্লেষণ, শিক্ষা ব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামের সহ প্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। সংস্কৃতি ও উন্নয়ন এই দুই ক্ষেত্রের সমন্বয়ে তার কর্মজীবন এক অনন্য ও বহুমাত্রিক পরিচয় তুলে ধরে। কাজেই বুঝতেই পারছ যে একজন বহুমুখী প্রতিভার মানুষ কত কাজ করেছেন। হ্যাঁ, তো সেটা আমরা জানলাম। এবার আমরা ওনার বক্তব্য শুনবো। তার আগে আমি একটু অনুরোধ করব যে আমাদের অধ্যক্ষ ডক্টর কঙ্কনা মিত্র মহাশয় কিছু বলবেন আমাদের সেমিনার সম্পর্কে। ধন্যবাদ বিভাগীয় প্রধান মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট গুণীজন যারা আজকে অতিথি হয়ে এসেছেন, আমি তাদেরকে সাদর সম্ভাষণ জানাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল সেমিনার 2026 রবীন্দ্রসঙ্গীত বিভাগের। আজকের বিষয় রবীন্দ্রসঙ্গীত অন্বেষণের সপ্ত সিন্ধু 10 দিগন্ত। এটি পর্ব 4। রবীন্দ্রসঙ্গীত নিয়ে বলার ধৃষ্টতা আমার বোধহয় সেই অর্থে নেই, কারণ আমার বিষয়টাই আলাদা। কিন্তু বিষয় আলাদা বলেও রবীন্দ্রসঙ্গীতের থেকে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, রবীন্দ্রসঙ্গীত কম জানি বলার জায়গা নেই। তার কারণ আমরা প্রতিটি বিষয়, মানে ভারতবর্ষের সঙ্গীতের আমার মনে হয় প্রায় প্রতিটি বিষয়কে রবীন্দ্রনাথ ছুঁয়ে 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 গেছেন। এবং সেই ছোঁয়াটা শুধুমাত্র একটুখানি ছুঁয়ে রেখে দিলাম ব্যাপারটা তা নয়, গবেষণামূলক ছোঁয়া আমি মনে করি। তার ফলে প্রতিটি যে ফল মানে ওনার গবেষণার মাধ্যমে উঠে এসেছে, প্রতিটি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে তা প্রতিটি আলাদা এবং স্বতন্ত্র হয়ে নিজস্ব বৈশিষ্ট্যে তাদের জায়গায় সমাহিত হয়েছে। এখন রবীন্দ্রনাথ তো কিছু জায়গায় বাকি রাখেননি যে বলার জন্য। আমি আমার যে বিষয়টি পদাবলী কীর্তন, সেটা নিয়ে আমি দেখেছি যে আমরা যতটুকু ভেবেছি যে পদাবলী কীর্তন নিয়ে রবীন্দ্রনাথ বোধহয় সুরটুকুকেই নিয়েছেন কিংবা কথা, না, রবীন্দ্রনাথ পদাবলী কীর্তনের এমন অনেক স্টাইলকে নিয়েছেন, মানে শৈলীকে নিয়েছেন, যেটা ভাবলে অবাক হওয়া যায় যে একদম ফল্গু নদীর মতো যেন বয়ে চলেছে রবীন্দ্রসঙ্গীতগুলোর মধ্যে দিয়ে। সে আলোচনা একদিন কোনো সময় পরে করা যাবে। তবে আজকে আমি এই বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই অপূর্ব একটি অনুষ্ঠানকে মানে সামনে এনে তুলে ধরেছে এরকমভাবে, যার নান্দনিকতা যেটি একটা উচ্চ মানের হয়ে উঠছে ধীরে ধীরে, তাদেরকে সবাইকে স্বাগত জানাই, সবাইকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছাও জানাই। আর শেষ করছি এই বলে যে সামনের 2 দিন খুব ভালো তোমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাত্রা করো এবং সেই শেষ যখন হবে তখন তোমরা অভিজ্ঞতায় পরিপূর্ণ ভাণ্ড হয়ে যাও এক একজন, এবং সেই অভিজ্ঞতাকে জীবনের প্রতিটি পদক্ষেপে তোমরা ব্যবহার করো। আবার আমি আমাদের অতিথিদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ, আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর আপনি ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করলেন। আশা করি আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। আমি খায়রুল দাদাকে বলবো যে আপনি কি একটু ওখানে বসবেন নাকি? হ্যাঁ,
বা কল্পনাজি ওখানে বসে শুনুন, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন শ্রদ্ধেয় চঞ্চল খান মহাশয়কে শুনব। সবাই একটু নোট করো, কারণ আমাদের একটু সেশন থাকবে কথা বলার। কয়েকজন অন্তত তোমাদের যদি কিছু বলার থাকে ওনাকে জিজ্ঞেস করবে। সময়টা সংক্ষিপ্তই থাকবে, কিন্তু তোমরা মন দিয়ে শুনো আর কি, যাতে কিছু বলতে পারো, শেয়ার করতে পারো। শুভ সকাল। কিভাবে শুরু করতে হয় এটা নিয়ে আমার সবসময় একটা ঝামেলায় পড়ে যাই। প্রথমেই তো একটা ধন্যবাদ, বিশাল ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় রাজ্যশ্রী ঘোষ, অ্যাসোসিয়েট প্রফেসর, বিদুষী উনি। তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আয়োজনে আমার মতো একজন ক্ষুদ্র একজন মানুষ, এই কারণে আমি বলবো কেন আমি ক্ষুদ্র ব্যাপারটা বলার জন্য নয় শুধু। এবং তার সাথে আমি ওই অভিজিৎ মজুমদারের নামটা আসতেই হয়, কারণ ওর সাথে আমার রেগুলার যোগাযোগ হয়েছে। সে তো এই প্রতিষ্ঠানের এই ডিপার্টমেন্টের শিক্ষক একজন। তো এই ধরনের একটি আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পাওয়া একটা অত্যন্ত সম্মানের বিষয় তো বটেই। তোমাদের অনেকের সাথে আমার আগে পরিচয় ঘটেছে, কয়েক মাস আগে, না গত বছর কোনো এক সময়। এবং আমি জিজ্ঞেস করেছিলাম প্রথমে এসে যে যেহেতু আমি বাংলাদেশের, এখানে বাংলাদেশি স্টুডেন্ট কারা কারা আছে, তখন আমি 10-12 জনের, এখন কজন আছে এটা হাত তুলে দেখি একটু, কজন? 6-7 জন, 10 জন, ওই যে ওদিকে দেখছি কিছু 10-12 জনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, সেটা কোনো দেশ বলে না, আমি বাংলাদেশকে আলাদা পৃথক করতে চাইছি না এখানে। যেহেতু ওখান থেকে এসছি, আমাদের ছেলেমেয়েরা এখানে পড়তে এসছে, এবং আমরাও চাইছি এমন একটি প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে এখান থেকে শিক্ষিত হয়ে বাংলাদেশে ফিরে গিয়ে কাজে লাগাবে তাদের নিজেদের পড়াশোনার থেকে যে অর্জনটা সেটা। আর আমাকে যখন রাজ্যশ্রী বললেন যে একটি পেপার পড়তে হবে এবং ইন্টারন্যাশনাল সেমিনার, প্রথমে আমি ভাবলাম যে এখানে এত গুণী মানুষ এবং এখানে এত শিক্ষিত মানুষ, শিক্ষিত এই অর্থে যে রবীন্দ্রনাথের উপরে যাদের কাজ, গবেষণা, শেখানো, এখানে আমি দেখতে পাচ্ছি, আর শিক্ষকদের দেখতে পাচ্ছি পেছনে। তো তাদের সামনে আমি নতুন করে আমার কিছু বলার নাই, বরঞ্চ আমি যেটা চাইছি, আমি নিজে কিছু শিখব আজকে, এবং আজকে আমিও কিছু শিখব, কিছু কথা বলবো। আমার কিছু ভাবনা আছে, সেই ভাবনাটাকে আমি আমার মতো করে বলবো। আমার সেই ভাবনার সাথে তোমাদের বা আপনাদের ভাবনার মিল নাও হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। এটাও কিন্তু একটা শেখা বা শিক্ষার একটা অংশ। উই এক্সচেঞ্জ ভিউজ, উই এক্সচেঞ্জ সেন্টিমেন্টস, উই এক্সচেঞ্জ আওয়ার অবজারভেশনস, ওপিনিয়ন্স। সেখান থেকে আমরা কিছুটা বের করে নেবার চেষ্টা করব যে আমরা আসলে যা ভাবছি তার সাথে আমাদের মিল কতটুকু বা অমিলটাই বা কতটুকু। এবং আরেকটা ব্যাপার দেখো, আমি কিন্তু সবসময়, আমি যখন অন্য ক্লাসও নিতাম, আমি বলতাম আমি কিন্তু শিক্ষক নই, আমি একজন ফ্যাসিলিটেটর মাত্র। এই যে শুধু বড়রাই শেখাবে ছোটদের, ছোটরা শিখবে খালি বা মেনে নেবে, এটাতে আমি একেবারেই বিশ্বাস করি না। পরশু দিন, আজকে কি কয় তারিখ? আজকে 10 তারিখ না? পরশু দিন যেটা একটা ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে আমি তোমাদেরকে ওইখানে আমি একটা গান শেখাবো। এবং ওই ওয়ার্কশপের যে স্ট্রাকচারটা, এইটা আমি রাজ্যশ্রী ম্যাডামকে পাঠিয়েছি। আমি জানি না এটা সার্কুলেটেড হয়েছে কি না। যদি হয়ে থাকে, সবাই মাথা নাড়ছো, খুব ভালো। একই গানের 3টা ভার্সন আছে,
1957 সাল, 2015 সাল আর 2025 সাল। তো ওইটা নিয়ে ওই দিন কথা বলবোই আমরা বিস্তারিত, এবং ওইটা নিয়ে আমরা কথা বলবো, ওই গানটা আমরা শিখবো। এটা একটা মুক্ত ছন্দের একটি গান। তা আজকে যে আমার যে বিষয়টা সেটা ছিল কি, স্বরবিতান, গীতবিতান এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের প্রাতিষ্ঠানিক নির্মাণ। তো মুশকিলটা কি হয় জানো, যে আমরা যারা ওই পরিবেশনের চেষ্টা করি বা গীতবিতান আমাদের কাছে আছে, স্বরবিতানের 64টা বই আমার শেলফে আছে, 1, 2, 3, 4 করে সাজানো বাঁধানো। তখন আমি প্রশ্ন করি যে এই যে বইগুলো, এই যে গীতবিতানটা, আমাকে আমার এই গান শেখা, গান পরিবেশন এবং গান যদি অল্প বিস্তর শেখাইও কাউকে, তাতে কি কাজে দিচ্ছে, কেন এই বইগুলো? এক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই বইগুলো আমাকে কতটা রিজিড বানাচ্ছে। একজন পারফর্মার হিসাবে আমার রিজিডিটি লেভেলটা কী, বা আমার ফ্লেক্সিবিলিটি লেভেলটা কী। আমি দেখছি এখানে যে যথেষ্ট গবেষণা হচ্ছে এখন বিভিন্নভাবে, পুরনো স্বরলিপি, এই সুরান্তর, এগুলো নিয়ে যে কাজ হচ্ছে, এগুলো একটা দুর্দান্ত একটা ব্যাপার। এবং সেখানেও এই রিজিডিটি, ফ্লেক্সিবিলিটি, এইটা কিভাবে আসে, এবং আমরা কতটুকু রিজিড হব, কতটুকু ফ্লেক্সিবল হতে পারবো বা হওয়া উচিত, সেটা একটা আলোচনার বিষয়। তবে পাশাপাশি একটা কথা কিন্তু আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলছি, আমি আজকে যা বলবো তোমরা আমার কথা সব কিছু মানতে হবে, এমন কোনো কথা নাই। আমি প্রথমেই বলেছি এটা সম্পূর্ণ আমার ভাবনা, এটা আমার ভাবনা এবং দীর্ঘদিনের ভাবনা। যখন আমি মনে করো ফার্স্ট ইয়ারে গান শিখতে যাই, তখন মনে হচ্ছিল রবীন্দ্রনাথের নিজের জীবনের এই কথা। রবীন্দ্রনাথকে যদি আমি 4টা ভাগে ভাগ করি, রবীন্দ্রনাথের জীবনের ওনার গীতবিতানটাকে ভাগ করি, বা 3টা বা 5টা ইভেন, তো দেখা যাবে যে প্রথম দিকের তার গানগুলো, মনে করো তার সেই গানগুলোর যে প্যাটার্নটা, এই যে ঈশ্বর ভাবনা, এই যে সমর্পণ, পূজা, প্রার্থনা, এবং তার শেষের দিকের গান, তার 70, তার বয়স যখন 60, 70 বা 50, সেখানে তার ভাবনাগুলো পরিবর্তন হচ্ছে কিভাবে। রবীন্দ্রনাথ পরিবর্তন হচ্ছেন, আমাদের ভাবনাকেও পরিবর্তন করাচ্ছেন। তো যাই হোক, যেটা বললাম যে স্বরবিতান, গীতবিতান, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের প্রাতিষ্ঠানিক নির্মাণ যদি বলি, আমি একটা ছোট্ট একটা সার সংক্ষেপ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে ধরো এই রবীন্দ্রসঙ্গীত, এই যে আমাদের আধুনিক দক্ষিণ এশীয় সঙ্গীত ঐতিহ্যের ভেতরে এমন একটা স্থান করে নিয়েছে, যা একাধারে সাহিত্যের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, সঙ্গীত তাত্ত্বিক এবং প্রাতিষ্ঠানিক, অর্থাৎ ইনস্টিটিউশনাল একটা চেহারা আছে রবীন্দ্রনাথের গানের। দক্ষিণ এশিয়ার বহু সঙ্গীত ধারা মূলত মৌখিক পরম্পরার উপরে দাঁড়িয়ে থাকে, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন থেকে, যেটা শাস্ত্রীয় সঙ্গীতে হয়ে আসছে। সেখানে একটি সুর বা রাগের ধারাবাহিকতা টিকে থাকে গুরু শিষ্যের সম্পর্কের কারণে। তারপরে দীর্ঘ অনুশীলন, আপনার এতে তার বড় প্রমাণ, শাকিল বড় প্রমাণ, এবং জীবন্ত পরিবেশনের মাধ্যমে। লিখিত নথি বোধ হয় নাও মানতে পারো আমার কথা, সেখানে সহায়ক হতেই পারে, কিন্তু হয়তোবা চূড়ান্ত কোনো বিষয় না। কারণ এই হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ওভার এ পিরিয়ড অফ টাইম ইভলভ করে। আপনি কেমন করে এটা ডেলিভার করছেন, একই রাগ কীভাবে ডেলিভার করছেন, এটা তো ঠিক স্বরলিপির মধ্যে বেঁধে দেওয়ার মধ্যে ব্যাপারটা নেই। তো এইভাবে পরম্পরায় আসছে আর কি এই জিনিসটা। তো কিন্তু রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে চিত্রটা একটু ভিন্ন। এখানে আমরা দেখি গানগুলো
কেবল রচিত হয়নি, সেগুলো সংগঠিত হয়েছে, অর্থাৎ ক্লাসিফাইড হয়েছে, স্ট্রাকচার্ড হয়েছে, এবং হতে হতে এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে এখন যেরকম করছো তোমার রিসার্চে, আমরা আরও নতুন একটা চেহারা দেখতে পাচ্ছি সেগুলোর। সরি, সেগুলো লিপিবদ্ধ হয়েছে এবং কিন্তু শুধু শুধু লিপিবদ্ধই হয়নি, সেগুলো আবার সম্পাদিত হয়েছে, এডিট করা হয়েছে। রবীন্দ্রনাথের যে এডিটোরিয়াল টিম, তারা আবার এডিটও করেছে, এবং এই সম্পাদনা একাধিক পর্যায়ে একাধিক সংস্করণ ঘটেছে। আমরা গীতবিতানের প্রথম দ্বিতীয় সংস্করণ যেটা, তার সাথে যোগ হয়েছে তৃতীয়, ঠিক বলছি নাকি ভুল বলে থাকলে বলবে, কিন্তু ভুল বলছি। তৃতীয়টা চতুর্থ যখন গেল, সেখানে আমার নাটকের গানগুলি আসলো। তো এইভাবে আস্তে আস্তে সেটাও পরম্পরায়, সেটাও ইভলভ হয়েছে একটা সময়ের বিবর্তনের সাথে সাথে। তো আমি এইখানে বলতে চাইছি যে যুক্তিটা দেবার চেষ্টা করছি, যুক্তিটা নাও দাঁড়াতে পারে, সেটা হচ্ছে যে সমকালীন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের ধারা, রবীন্দ্রনাথের গানটা সমকালীন বলছি না, সমকালীন পরিবেশনের যে ধারা, তিনটা আন্তঃসম্পর্কিত অথচ পৃথক কর্তৃত্ব স্তরের ভেতরে গড়ে উঠেছে। প্রথমটা কি? প্রথমটা হলো গীতবিতানের পর্যায়ভিত্তিক বিন্যাস। এই যে প্রেম, প্রকৃতি, স্বদেশ, এটি কেবল শ্রেণী বিন্যাস হিসাবে আমি দেখছি না, এটির ব্যাখ্যার একটা মানসিক মানচিত্র, অর্থাৎ একটা জিওগ্রাফি আছে এখানে। একটি গান কী ধরনের উক্তি নিয়ে আসে, অর্থাৎ যে প্রেমের কথা বললাম, পূজার কথা বললাম, তা এখন এই গানগুলোতে ইঙ্গিত করে ক্লাসিফিকেশনে। যদিও আমার মনে হয়, ব্যক্তিগত মতামত আমার, যে এই বিন্যাসে মাঝে মাঝে আমি নিজেও কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আমি রবীন্দ্রনাথের মারাত্মক ভক্ত, কিন্তু রবীন্দ্র অন্ধ নই, এবং রবীন্দ্রনাথের সব কাজকে আমি আমার নিজের বিচার দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, মানস দিয়ে আমি যদি দেখি, এই যে ধরো একটা কথা বলি, এটা বিজ্ঞরা আমাকে শেখাবে তোমরা যে কেন। যেমন ধরো যে এসেছিলে তবু আসো নাই জানায়ে গেলে, এটা একেবারে স্ট্রেইট। কোথায় আছে গানটি আছে কোথায় আছে? রাইট, এটা তো একটা বর্ষার গান হিসাবে আছে, কিন্তু এখানে কিন্তু বর্ষার বর্ণনাটা নাই। এটার যে প্রেক্ষিতটা, এই গানটার যে প্রেক্ষিত, যে কাহিনীটা, সেটা কিন্তু একেবারে ভিন্ন। একইভাবে মনে করো লাবণ্যে পূর্ণ প্রাণ, তারপরে ধরো প্রাঙ্গণে মোর শিরিষ শাখা, এগুলো বিচিত্র পর্যায়ে কেন গেল? বিচিত্র পর্যায়ে কি এমনভাবে গেল যে আচ্ছা এগুলো নিয়ে আমার কিছু করার নেই, এটা বিচিত্র পর্যায়ে দিয়ে দাও, একটা মিক্সচার, তাই কি? তারপরে দেখো আরেকটা পর্যায়ে আছে, সেই পর্যায়ে নিয়ে খুব একটা আমরা মাথা ঘামাই না। পরিশিষ্টর ইংরেজি কি? অ্যানেক্সচার, রাইট? নাকি অন্য কোনো নাম আছে? অ্যানেক্সচার। তো পরিশিষ্ট আছে এটাতে, এটাও কি তাই যেটা কিছু করার নেই, এখন জাস্ট ফেলে দাও, ওখানে ডাম্প করো? হ্যাঁ, এইটা কেন? এই প্রশ্নের উত্তরগুলো আমি নিজে খুঁজি, এবং আমার সাথে রবীন্দ্রনাথের যে ক্লাসিফিকেশনগুলো, অনেক ক্লাসিফিকেশনগুলো নিয়ে আমার নিজের ভিতরে অনেক প্রশ্ন আছে। আমি নিজেও এক সময় তোমাদের কাছ থেকে হোক বা যার কাছ থেকে আমি শিখতে চাই যে এই ক্লাসিফিকেশনের যে জটিলতাটা, সেটা কেন। পরশুদিন আমরা যে গানটা শিখব সেটা হচ্ছে পরিশিষ্ট 6 নম্বর গান, আধার সকলেই দেখি, লাস্ট গান পরিশিষ্টের, এবং এটা স্বরলিপিও নাই। তো এবং এটার মধ্যে ইন্টারেস্টিং কিছু আলোচনা আমরা করার চেষ্টা করব, তোমাদের কাছ থেকে গানটা ভাব নেওয়ার চেষ্টা করব যে বিষয়টা কি, তোমরা কেন দেখো। তো এই গানটা কেন পরিশিষ্টতে গেল, এটা কিন্তু যদি ভালো করে দেখো, ভালো করে পড়ো, গানটা কিন্তু অনায়াসেই তার অসংখ্য পূজা বা প্রার্থনা সঙ্গীতের মধ্যে কিন্তু স্থান করে নেয়, অথবা প্রেম পর্যায়ের মধ্যেও কিন্তু স্থান করে নিতে পারে।
অথবা তাও যদি না পারো, প্রেম ও প্রকৃতি তাও যদি না হয়, তুমি বিচিত্রতা রাখতে পারতে। তুমি কেন পরিশিষ্টতে শেষ গান হিসাবে এটা রাখলে? এবং গানটি তুমি লিখেছ তোমার বয়স যখন 25, 1887। এই 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 বিষয়গুলি আছে। দ্বিতীয় স্তরটা কি? আমি বিষয়টা আমি বলতে চাইছিলাম যে স্বরবিতান এখন প্রথমে তো গেল আমাদের গীতবিতান। স্বরবিতান এখানে গানের যে সুর রেখা বা তালের যে একটা সংস্থান এবং গঠনগত স্থাপত্য, আমি কিন্তু এটাকে একটা আর্কিটেকচার হিসাবে দেখছি। অনেকে বলে না, ও স্বরবিতান তো স্বরলিপি তো একটা স্ট্রাকচার। আমি এটাকে স্ট্রাকচার বলি না, আই কল ইট মোর লাইক অ্যান আর্কিটেকচার। এবং কেন আর্কিটেকচার বলি এটা আমরা পরশুদিন আমরা বলবো। এবং গঠনগত এই যে স্থাপত্য নথিভুক্ত হয়েছে। স্বরবিতান গানের পরিচয়কে স্থিতিশীল করে, কিন্তু স্বরবিতান আমাদেরকে মহা বিপদেও ফেলে দিয়েছে। এবং আমরা এখন গবেষণায় দেখছি যে এই যে সুরান্তরের যে ব্যাপারগুলি আস্তে আস্তে আসছে, পুরনো পত্রিকা থেকে বের করা যাচ্ছে। এবং স্বরবিতানটা তো লেখা হয়েছে মুখে মুখে, শুনে একজন লিখেছে। আমি একটা বের করার চেষ্টা করেছিলাম 6 জন স্বরলিপিকারের স্টাইল, কম্পারেটিভ ডিফারেন্সটা। কেউ হয়তো খুব বেশি ব্যস্ত ছিল খোঁচাগুলি নিয়ে, স্পর্শস্বর দিয়ে, আবার ভেরি সিম্পলিস্টিক। রবীন্দ্রনাথ নিজেও একটি গানের উনি স্বরলিপি করেছেন, খুব ভেরি সিম্পলিস্টিক। ইন্দিরা দেবীরটা মিক্সচার। হ্যাঁ, এরকম দেখা যাবে যে স্বরলিপির যে স্টাইলটা এক একজন তো করেছেন তাদের নিজেদের স্টাইলের মতো করে। তাতে করে দেখা গেছে যে আমরা যদি খুব ব্যস্ত হয়ে উঠি, যে ওই খোঁচাগুলো খুঁজতে আমাদের যদি শেষ হয়ে যায়, এটাতে আবার শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু আবার অনেকেই হয়তো আমার দিকে মনক্ষুণ্ণ হতে পারেন। আমি কেন এটা বলছি? আমি বলছি আমার নিজের মতো করে গানটা যেন গান হয়। হ্যাঁ, মানে এটা একটা, আমি যেমন বলেছিলাম এক জায়গায়, যেটা বিস্কুটের মেশিনের মতো, যে আমি কিছু ময়দা দিলাম, আমি কিছু চিনি দিলাম, আমি কিছু ডালডা বা ঘি দিলাম, বাটার দিলাম, বিস্কুট হয়ে বেরিয়ে আসলো। জাস্ট ভেরি মেকানিক্যাল। আমরা যেন মেকানিক্যাল সাইডটা থাকবে, সবই থাকবে। স্বরলিপির যে আমার যে আর্কিটেকচারটা দিচ্ছে আমাকে, অল দিস উইল বি দেয়ার, বাট আমার যে ভাব, আমার যে অনুভব, সেটাকে যেন প্রকাশটা যেন প্রেমের গান যেন প্রেমের গান হিসেবে চিনতে পারি। আমাদের বেশ কিছু বন্ধুবান্ধব আছে এই দেশে সেই দেশে অনেক জায়গায়, খুব অসাধারণ গান করেন, আমার ভীষণ প্রিয় তারা। কিন্তু তারা প্রেমের গান যখন গান, পূজার গান যখন গান, খেয়াল ভাঙা গান যখন গান, ধ্রুপদাঙ্গের গান যখন গান, প্রকৃতি যখন গান, যখন স্বদেশের গান, বিচিত্র পর্যায়ের গান, চেনা যায় না গানের চেহারা। গানের যে ভাবটা এবং সেটা প্রকাশই পায় না। তাদের যে গানের যে ভিন্নতাটা আছে, পর্যায়ের যে ভিন্নতা, আবেগের যে ভিন্নতা, এটা চেনা যায় না। তো ওইটা রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে আমার গান যেন চেনা যায়, গানের উপরে স্টিম রোলার চালিও না, রাইট? তো এখন সঙ্গীত চিন্তায় তো বলছে স্টিম রোলার চালিও না, আমি তো স্টিম রোলার চালাচ্ছি না, কিন্তু আমার গানটাকে, তোমার প্রেমের গানটা তো আমি সেদিন দুজনে দুলেছুনো বনে যদি আমি গাই, সেই গানটা তো আমাকে চিনতে হবে যে এটা গানটা কেন, এটা নিটল প্রেমের গান। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আছে, কথা আছে। তারপরে থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে রেকর্ডিং সংস্কৃতি। একবার যখন একটা গান ধরো রেকর্ড হয়েছে, ধরো 50s, 60s, 40s, 30s, কলকাতায় রেকর্ডিং শুরু হয় কবে জানো তোমরা? ফার্স্ট রেকর্ডিং মিস্টার বোস শুরু করে, হ্যাঁ, কোন ইয়ারে? হ্যাঁ, 1906 রেকর্ডিং শুরু হয় একভাবে। তারপরে গ্রামোফোন রেকর্ডিং আসছে এইভাবে। তো তখন এই যে রেকর্ডগুলো যে এসছে, গ্রামোফোন রেকর্ড আসছে, তারপর তো আমরা ক্যাসেট দেখেছি, স্পুল দেখেছি, সিডি দেখেছি।
এই আমি কি সময় কিন্তু আমি বেশি অতিক্রম, আমাকে কিন্তু 10 মিনিট আগে তুমি একটা বেল দেবে। আচ্ছা, তারপরে এই যে রেকর্ডিংয়ের যে ব্যাপারটা আছে এবং এই যে বারে বারে শুনে পুনরাবৃত্তিযোগ্য হয়ে ওঠে একটা রেকর্ড যখন, তখন সেই পরিবেশন নিজেই এক ধরনের পাঠে পরিণত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই শ্রাব্য পাঠ একটা মানদণ্ড হয়ে দাঁড়ায় এবং সেইভাবে আমরা অনেক গান আমরা হয়তো কখনো গাইতাম না, এই রেকর্ড আমাদেরকে বলেছে যে এই গানটা আছে, অস্তিত্বটা বুঝিয়েছে। সেটা যে যারই গান হোক, সেটা যদি আমি শাহানা দেবীরই হোক, আর আমি ধরো আমার রাজশ্রী দত্ত হোক, বা ধরো পরে পরে ধরো হেমন্ত মুখার্জি হোক, বা সাগর সেনই হোক, বা চিন্ময় চট্টোপাধ্যায় হোক, বা দেবব্রত বিশ্বাসী হোক, বা কণিকা ব্যানার্জি হোক, এই রেকর্ডটা তারপরে তুমি তোমার মতো করে করো, ঠিকঠাক করে নাও যদি দেখো কোথাও ঠিক করার যোগ্য আছে। কিন্তু গানের সাথে যে পরিচয়টা করিয়ে দিয়েছে কিন্তু আমাদের রেকর্ড, এটা আমাদের মানতেই হবে। হ্যাঁ, আমি দেবব্রত বিশ্বাসের গান পছন্দ করি না, আমি ওই ও কী গায়, ও পঙ্কজ কুমার মল্লিকের গান হয় না, রবীন্দ্রনাথের গান হয় না, হ্যাঁ সাগর সেনের গান হয় না, এমনও শুনবে তুমি বাজারে কথা। তো কথা হচ্ছে যে ওই গানগুলো আমাকে রবীন্দ্রনাথের গানের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, আমাদের মানতে হবে, এবং সেটাই পরম্পরায় এসছে এবং আমরা এই গানগুলো ওইভাবেই আমরা শিখেছি। পরশুদিন যে গানটা শিখব বললাম, যেটা স্বরলিপি নাই, and where there is no notation, how do we know that this song existed and it existed in this particular form? It existed in this particular form because in 1957 this song was recorded. হ্যাঁ, ওখানে তখন রাজশ্রী দত্ত রেকর্ড করলেন, পরে রণগুহ ঠাকুর তো রেকর্ড করলেন, পরে আরও কেউ করলেন, আমি করলাম 2025-এ মুক্ত ছন্দে, উনি করেছেন আড়া ঠেকায় প্রথম গানটা। তো গানের আমরা চিনতে পারলাম। এবার আসি আমরা, এটা কিন্তু আমি মোটামুটি একটা সিনথেসিস বললাম আমার পেপারটার। এবার আসি যে এই যে প্রামাণিকতার প্রশ্ন, প্রমাণযোগ্যতা এবং প্রযুক্তিগত শুদ্ধতা থেকে ব্যাখ্যাগত দায়। আমাদের রবীন্দ্রনাথের গানের এখন যদি একটা প্রশ্ন করি যে এটা অথরিটি কে, অথরিটি কার? একসময় তো অথরিটি বলতে আমাদের ছিল বিশ্বভারতী সঙ্গীত বোর্ড। তো সেখানে অনেক কিছু করা হয়েছে, যেমন সুরের শুদ্ধতা তো বটেই, তালবোধ, উচ্চারণ, মৌলিক আবেগ প্রকাশ, এগুলো সব কিছুই ছিল। সেগুলো নিয়ে আবার গানটার পারমিশনের ব্যাপার ছিল, সেটা হতো কি হতো না। কিন্তু একজন শিল্পী যখন উচ্চতর স্তরে পৌঁছান, শিক্ষার্থীর থেকে, ওই পর্যায় থেকে, বা পারফর্মার হন, তখন প্রশ্ন বদলে যায়। তখন কেবল সুরে থাকা যথেষ্ট নয় বোধ হয়, অবশ্যই থাকতে হবে, ব্যাখ্যা করতে জানতে হবে। ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং। কেন তিনি একটি বিশেষ ভঙ্গি বেছে নিয়েছেন? আমি কিন্তু এখানে গায়কী কথাটা ব্যবহার করছি না, আমি ভঙ্গি বলছি। গায়কী বললে কিন্তু অনেক রকম ঝামেলাও আসে, আমি নিজে, এটা আমার এক্সপিরিয়েন্স আর কি। এটা তো ওনার গায়কী এরকম, ওনার গায়কী এরকম, তো গায়কী আর স্টাইল কিন্তু ইটস নট দ্য সেম। হ্যাঁ, গায়কীটা হচ্ছে অনেক সময় ইটস ভেরি আর্টিফিশিয়াল। গান না জেনে না বুঝেও কিন্তু একটা গায়কের সৃষ্টি করে ফেলে লোকে, ও কী সুন্দর কণ্ঠ, কী সুন্দর তার গায়কী, কিন্তু আসলে গায়কীটা কিন্তু ইটস নট ফুললি রিলায়েন্ট অন ইয়োর আন্ডারস্ট্যান্ডিং অফ দি সং। এবং গানের যে বাণীটা, রবীন্দ্রনাথ বাণী নির্ভর একটা ব্যাপার, তো এই জিনিসটার সাথে একটু সংঘর্ষ হয়। একটি গান কেন আমরা দ্রুত গাই বা দ্রুত গাওয়া যায়, আবার ধীর গতিতেও গাওয়া যায়, কিন্তু সেই গতি কি গানের অন্তর্গত ভাষার সঙ্গে সঙ্গত? স্বরবিতানে কিছু কিছু ক্ষেত্রে দেখবে লেখা আছে যে এই গানটি ঢিলে ভাবে গাওয়া বা দ্রুত গাওয়া,
আরেকটা ব্যাপার আছে, তখন বোধহয় রেকর্ডিংয়ের সময় একটা মাপ ছিল 3 মিনিটস বা কিছু একটা, না কত মিনিট ছিল মনে আছে? একটা মাপ ছিল যে অতক্ষণের মধ্যে গানটা শেষ করতে হবে। তো এটা করতে গিয়ে তখন শিল্পীরা ওই রেকর্ডিং করতে গিয়ে দেখা গেছে যে ডাবল যেখানে আছে আমাদের রিপিট করতে হবে, ওটা বাদ দিয়ে বা গানটা স্পিডটা বাড়িয়ে দিয়ে ওই সময়ের মধ্যে গানটা শেষ করতে হবে। তো করতে গিয়ে তখন হয়ে গেছে এগুলো যখন রেকর্ডটা রয়ে গেছে, আমি যে রেকর্ডের পজিটিভ সাইডটা বললাম একটু আগে, আবার একটু নেগেটিভ সাইডটা বলি, যে প্রেশার দেখাইতে হতো, এটা আরেকটা জিনিস, প্রেশার দেখাইতে হতো, আর ওই যে সময়ের মধ্যে শেষ করতে হতো। তো ওইটাকে যদি আমি আমার গাইড হিসেবে দেখি তাহলে আবার একটা ঝামেলা হয়ে যায়, যে রেকর্ডে তো অমন আছে, তো রেকর্ডে অমন আছে মানে এটাকে আমাকে তো গাইতে হবে না। আচ্ছা, এখন তারপরে একটি বাক্যাংশের মাঝখানে শ্বাস নেওয়া যায়, আমরা শ্বাসটা কোথায় নেব, এবং দীর্ঘ করাটা কি ঠিক আছে কি না। আমি এখানে রবীন্দ্রনাথের গান কিন্তু এটা একটা ক্যাননিক, CANONIC, ক্যাননিক একটা হেরিটেজ আছে। তো ক্যাননিক হেরিটেজটা কেন হয়? যে এই কারণে হয় যে একটা গান শুধু ব্যক্তিগত রুচির উপর নির্ভর করে না, এটা একটা স্ট্রাকচারের মধ্যেও আছে, এবং রবীন্দ্রসঙ্গীত এখন একটি ক্যাননিক ঐতিহ্যের মধ্যে পৌঁছে গেছে। এটা মানে হচ্ছে একক সঙ্গীত ভাণ্ডার তৈরি করেছে। নজরুলের গানও তাই এখন, যার একটি প্রকৃতি এবং স্বীকৃত পরিচয় আছে এবং যার প্রতি সামাজিক প্রত্যাশা আছে, সমাজের একটা প্রত্যাশা আছে। রবীন্দ্রনাথের গানে, নজরুলের গানে, অতুল প্রসাদের গানে, DL রায়ের গানে, রজনীকান্তের গানে, লালনের গানে। সো তখনই হয়ে যায় ইট হ্যাজ বিন গিভেন এ সোশ্যাল রেকগনিশন। তাহলে আগে কী হতো, এখন একটি আধুনিক গান শুনবেন, গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর, এই ছিল কিন্তু একসময় রেডিও আকাশবাণীর রবীন্দ্রনাথের গানের পরিচয়। এখন তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন সঙ্গীত, DL রায়ের গান, রজনীকান্তের গান, অতুল প্রসাদের গান, তাই না, আরও আছে। এখন পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতটা একটু ডিফারেন্ট এই ব্যাপারে, যেখানে একটা কর্মধারা থাকে এবং এটা গুরুত্বপূর্ণ। সেখানে একটি সঙ্গীত রচনা একটা স্থিত সত্তা হিসাবে কাজ করে, তার একটি নির্দিষ্ট পাঠ আছে এবং পরিবেশন সেই পাঠের ব্যাখ্যা। হিন্দুস্তান সঙ্গীতে পাঠ অপেক্ষায় পরিবেশন পরম্পরায় যেটা বলেছিলাম সেটা হয়ে আসছে, এবং রবীন্দ্রসঙ্গীত দাঁড়িয়ে আছে এটা দুটার মাঝখানে, একটি লিখিত, একটি প্রাতিষ্ঠানিক, আবার গভীরভাবে কাব্য নির্ভর ও পরিবেশন নির্ভর। একটু আগে বললাম না যে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা, সেটাও যদি আসি আমি একটু, এখানে যে কোথায় শ্বাস নেওয়ার ব্যাপারটা, এগুলো এখানেও কিন্তু অনেক ঝামেলা আছে। যেমন মনে করো একটি গান, এই গানটাকে তোমরা কি শিখেছো ক্লাসে? আরও কত দূরে আছো আনন্দধাম, ক্লাসে শিখেছো? কোনো ক্লাসে? কমন গান। এই গানটা আমি একটা লাইন, প্রথম লাইনটা নিয়ে অনেক ভেবেছি, ফার্স্ট লাইনটাই, এবং হয়তো আমার ভাবনা ঠিক না। তোমরা যারা এখানে যারা জ্ঞানী আছো, আরও কত দূরে আছে সে আনন্দধাম। এই গানটা বিভিন্নভাবে রেকর্ড, 90% রেকর্ডটা এরকম। আরো কত দূরে আছে সে আনন্দধাম, আরো কত দূরে, অর্থাৎ একবারে গাওয়া গানটার, অথবা গিয়েছে কি আরেকভাবে গাওয়া হয়, আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে। এটা খুব
খুঁজতে গিয়ে দেখবে এখানে কিন্তু বলছি না আরও কত দূরে আছে সে আনন্দ ধামে নাই। যদি আনন্দ ধামে থাকতো তাহলে আমি মনে করতাম সে একটা ডেস্টিনেশন খুঁজছে, মানে সে আনন্দ ধামে যাচ্ছে। এখানে আছে কিন্তু সার্চ ফর এ ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি আরও কত দূরে আছে সে আনন্দ ধাম, অর্থাৎ আনন্দ ধামটা কোথায় আছে। এই আনন্দ ধামটা একটা ডেস্টিনেশন যদি ধরি, আরও কত দূরে আছে সে আনন্দধাম। সে আনন্দধাম আছে, সে আনন্দধাম না। এইটা করতে গিয়ে এখানে 90% কেসে যেই জায়গায় ভাঙা হয় তাতে করে মানেটা একেবারে পাল্টে যায়। এটা গাওয়াটাও ডিফিকাল্ট ওই জায়গায় ভেঙে। আমি তুমি দেখাচ্ছি। আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে। ওই আছে পর্যন্ত নিঃশ্বাস নিয়ে আরো কত দূরে আছে সে আনন্দ, সে আনন্দ। এই সে আনন্দধাম কত দূরে আছে। আমি জিজ্ঞেস করছি সে আনন্দধাম কত দূরে আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশটা করছে যে যারা, দেখা যাচ্ছে যে আরও কত দূরে সে আছে আনন্দধাম, অথবা সে আছে আনন্দধামে। কিন্তু এখানে ধামে কথাটা যেহেতু নাই, আই এম লুকিং ফর এ ডেস্টিনেশন অ্যান্ড দ্যাট ডেস্টিনেশন ইজ কল্ড আনন্দধাম। সেই বাড়ির নাম আনন্দধাম, সেই ঘরের নাম আনন্দধাম। আমি জানতে চাইছি আনন্দধাম কত দূরে আছে, আর হাউ ফার ডু আই হ্যাভ টু গো টু রিচ দ্যাট ডেস্টিনেশন। সো এই সে এর আগে নিঃশ্বাস যদি নিয়ে সে আছে আনন্দধাম, তাহলে ইট মেক্স মোর সেন্স অ্যান্ড ইট মেক্স প্রপার সেন্স। আমি এই গানটা 10 জনের রেকর্ডেড ভার্সন শুনেছি। 10 জনের মধ্যে 2 জন পেয়েছি, একজন বাংলাদেশের একজন কলকাতার। অনলি 2 জনের আমি পেয়েছি। আমি যেভাবে বললাম এই বিষয়টা। তারপরে আরেকটা গান, ভেরি কমন গান, এই গানটা একেবারে মানে নষ্ট করে ফেলেছে বলি। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস। দিবসটাকে জ্বালাতে পারবে? হ্যাঁ, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। একেবারে ভুল। 90% রেকর্ড তোমরা শুনবে। জেলে দিবস গেলে করব নিবেদন, কে যাবে? কোনো ঠিকানা নাই। দিবস কি তুমি ম্যাচবাতি দিয়ে জ্বালাবে? আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে, জেলে দিবস গেলে করব নিবেদন, তাই না? তো এই তারপরে এই হলো একটা ব্যাপার। তো এরকম যদি অসংখ্য উদাহরণ দেওয়া যায়, কিন্তু উদাহরণগুলো কি যে এগুলি উদাহরণগুলো তোমার হয়ে গেছে কি প্রাতিষ্ঠানিকভাবে ঢুকে গেছে এই রেকর্ডিংয়ের জন্য। এবং এই হয়তো বা বিশ্বভারতী যখন মিউজিক বোর্ডটা ছিল কপিরাইটের আগ পর্যন্ত, ওই সময় পর্যন্ত হয়তো ঠিক ছিল। পরবর্তী পর্যায়ে এটার একটা মানে এই হেরিটেজটা বা এই কন্ট্রোলটাও, যদিও তখন কন্ট্রোলটা একটু মাঝে মাঝে অতিরিক্তই ছিল বিষয়টা, কিন্তু যাই হোক এই ধরনের এক ধরনের আমার মনে হয় কি, যেহেতু এখন কোনো আমাদের বোর্ড ফোর্ড নাই, কেউ বোর্ড করবেও না, করার কথাও না, বোর্ড আমরা পছন্দ করবো না, কিছুই না। ওই একটা কথা আছে না যে সেলফ কী বলে এটাকে, মনিটরিং, সেলফ রেগুলেটরি
মেজার কিছু নিতে হবে, এবং সেটা নিতে গেলে আমার মনে হয় কি দিদি, আপনাদের মতো ইউনিভার্সিটির একটা ভূমিকা থাকবে। এবং আমার কেন জানি মনে হয়, যেহেতু বোর্ড নাই, বোর্ড হবেও না এবং বোর্ড আমরা চাইও না, কিন্তু আমরা চাই না যে গানটা বাজে হোক, খারাপ হোক, ভুল হোক। আমার মনে হয় ইউনিভার্সিটিগুলো যদি একটা অথরিটেরিয়ান না, একটা অথরিটেটিভ একটা ভূমিকা নিতে পারে কোনো না কোনোভাবে, তাহলে বোধ হয় কিছুটা আমরা বোধ হয় স্বস্তি পাবো এবং আমরা একটা জায়গা মতো ফিরে আসার সুযোগটা পাবো। যাই হোক, আমি ওই যে ইয়ের কথা বলেছিলাম, শ্রেণীবিন্যাসের কথা, মানসিক ভূগোলের কথা, তাহলে এখন আমি একটু দেখি যে এটা মেন্টাল জিওগ্রাফিটা কীরকম। একটা পূজার গান আমরা কিভাবে দেখি, পূজার গানটা আমরা এই মেন্টাল জিওগ্রাফিতে আমাদের কিভাবে ধরা দেয়, অর্থাৎ একটা অন্তর্মুখী ভাষাটা হচ্ছে নিবেদনমূলক, যেখানে কণ্ঠ যেন নিজের ভেতরেই কথা বলে। স্বদেশের গান সমষ্টিগত চেতনার একদিকে মুখ করে, সেখানে কণ্ঠে জনসম্বোধনের সম্ভাবনাটা থাকে। আর প্রেমের গান তো প্রেমের গান সম্পর্কে ব্যাকরণ তৈরি করে, একটা নতুন ধরনের একটা ভাব তৈরি করে, যেখানে তুমি ও আমি মোটামুটিভাবে অধিকাংশ প্রেমের গানে একটা সক্রিয় ভূমিকা পালন করে। এই শ্রেণীবিন্যাস শিল্পীকে একটা মৌলিক প্রশ্ন করতে শেখায়, এই গানটি কার উদ্দেশ্যে বলা। সেটা কিন্তু যে কোনো গান, পূজা হোক, প্রেম হোক, সব কিছুই। এবং কীভাবে, শুধু কার জন্য বলা না, কার জন্য বলা এবং কিভাবে তার জন্য বলা। আগুনের পরশমণি গানটি ধরো, আগুনের পরশমণি গানটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কোরাস গাওয়া হয়, তো কোরাস গাইতে গিয়ে যে জিনিসটা হয়, খুব প্রেশার দিয়ে গানটি যেভাবে গাওয়ার হয়তো বা দরকার, সেইভাবে ওই ইন্ডিভিজুয়ালি যেভাবে ডেলিভার করা দরকার, সেইভাবে হয়তো বা ডেলিভার করে না। আমরা এই গানটা একটু গাই, আগুনের পরশমণিটা সবাই। আগুনের এ জীবন, এ জীবন পূর্ণ, এতটুকুই। এই কারণে আমি গানটা চেষ্টা করলাম। এই গানটা না বেশিরভাগ ক্ষেত্রেই তো কোরাস হয়, আর ওই ইন্ডিভিজুয়ালি যখন গাওয়া হয়, দুটো জিনিস এখানে পরীক্ষা হয়ে গেল এবং তোমরা দুটো জিনিসই পরীক্ষায় মোটামুটি পাস। যেমন করো এ জীবন পূর্ণ করো, পাপা পাপা। বেশিরভাগ ক্ষেত্রে কোরাসে যখন গাওয়া হচ্ছে, এ জীবন পূর্ণ করো, করিমাতে একটু ঘষতে দেওয়া, হ্যাঁ, খারাপ লাগে না। কিন্তু এখানে আমার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে খুব বিচ্ছিরি লাগে না, ভালোই লাগে। এটা করিমার এখানে একটা ঘর্ষণটা নট ব্যাড, কিন্তু যখন এখানে গুরুজনরা শেখাবে, যখন ক্লাসে শেখাবে, তখন ওই বলবে, এই খবরদার, এখানে কিন্তু করিমার কোনো বংশই নাই। এই গেল একটা। তারপরে যে নিঃশ্বাস ভাঙার ব্যাপারটা, কি দহন দানে, একটা করে ভাঙা নাই এখানে, রাইট? বেশিরভাগ ক্ষেত্রে দেখবি করে নিঃশ্বাস
হে ওয়াই, এবং এটা রেকর্ডে দেখেছি। অসম্ভব নাম করা শিল্পী, অসম্ভব নাম করা শিল্পী, যাদের গান তোমরা শোনো, রেগুলার শোনো, এই যুগে শোনো। হ্যাঁ, আমাদের বন্ধু তারা। তো কথা হচ্ছে যে এই 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 জিনিসগুলো আমি কিন্তু গানটা শেখাচ্ছি না, আমি বলছি যে এইখানে স্বরলিপি, গীতবিতান এবং বলেছিলাম বোধ, এই তিনটা কি করে রবীন্দ্রনাথের গানকে একটি জায়গায় দাঁড় করায়। আচ্ছা, এবার কতক্ষণ সময় আছে বলো তোরা? আর 10 মিনিট তো অনেক সময়। আচ্ছা, রেকর্ডের কথা বলেছিলাম, এইবার একটু আসি আমি ওই পুরনো তো ওই জায়গাতে আর ফিরে যাই না। যে আরেকটা জায়গায় বলি, আরেকটা কথা বলি, মজার ব্যাপার। এখানে এখানে যারা শিক্ষকরা আছেন তারা আমাকে শেখাবেন, আমাকে বলবেন, গায়কী বা স্টাইল বা যাই হোক না কেন, যাই বলি না কেন, কিছু কিছু গানে আমরা যদি একটু শব্দটাকে মানে ওই মাত্রাগুলোকে ঠিক রেখে, স্টাইলের কারণে হোক, আবেগের কারণে হোক, বোধের কারণে হোক, আমি যদি একটু ছড়িয়ে দেই, এটা অন্যায় কতটুকু হবে? তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, স্বরলিপিতে কি কে তুমি, কে তুমি, তাই তো? আমি যদি বলি কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে, আমার অন্যায় কতটুকু হবে? আচ্ছা, তারপরে আসি, ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়, ওলি বারবার ফিরে আসে, ওলি বারবার ফিরে যায়। এই যে আমি যে বারবার ফিরে যাই, একটু দিলাম আর কি, টেনে দিলাম, এই যে বারবার ফিরে যায়, এটা কিন্তু আমি কিন্তু আর্টিফিশিয়ালি করিনি। আই হ্যাভ ডান ইট নট ইন্টেনশনালি টু ডিস্টোর্ট, বাট আমার এটা চলে আসলো। তিমির অবগুণ্ঠনে কে তুমি, আমি যদি ওইভাবে না বলে কে তুমি, কে তুমি মম অঙ্গনে, কে তুমি, কে তুমি মম অঙ্গনে, দাঁড়ালে একাকী। এখন এই বলো না, তোমরা বলো তো, যারা স্টুডেন্ট আছো বা যারা পিএইচডি করেছো রিসেন্টলি, বা যারা শিক্ষক আছে, এটার একটা আনসার আমি আজকে চাই। অভিজিৎ আছে এখানে, পিছনে আছে সুকান্ত আছে, আপনারা তো আছেনই, একটু বলো তো এটার ব্যাপারে তোমাদের মতামতটা কি? নাহলে হবে কি, আমি এক চিঠিয়া বলে গেলাম তো, আমি ভুলও বলতে পারি না। অনেস্টলি বলো, ইফ আই এম রং, আই নিড টু লার্ন অলসো। বলো। অভিজিৎ বলো। একবার আবেদনিকভাবে, গ্রামাটিক্যালি মেবি আই এম রং, বাট আই নিড টু নো। রবীন্দ্রসঙ্গীতের জন্মলগ্ন থেকে রবীন্দ্রসঙ্গীত যেভাবে গাওয়া হয়ে আসে সেটার তো একটা ধারা, কিন্তু আমরা এখন যারা রবীন্দ্রনাথের গান করি, না আমার মাইক প্রয়োজন নেই, শোনা যাচ্ছে তো আমার? হ্যাঁ, এখন রবীন্দ্রসঙ্গীত 3 ভাবে গাওয়া হয়। একটা হচ্ছে পরীক্ষার হলে তানপুরা বাজিয়ে হাতে তালি তালি দিয়ে, আরেকটা হচ্ছে খুব যত্ন করে শিখে গুরুদের কাছে স্বরলিপিকে আত্মস্থ করে, আর আরেকটা হচ্ছে যাচ্ছে তাই ভাবে। 3 ভাবেই গাওয়া হয়। এখন রবীন্দ্রসঙ্গীত নৈর্ব্যক্তিক ভাবনা থেকে যদি কেমন হবে গায়ক, যে আপনি যেটা বলছেন কে তুমি এক্সপ্রেশন কেমন হবে, এটা কিন্তু জনে জনে ভিন্ন, এবং কোনটা ভালো সেই ভালোটাও জনে জনে ভিন্ন। কারণ ভালোটা যে ভালো সেটা বুঝবার মতো ভালো আমরা কজন, এটা কিন্তু খুব কঠিন বিষয়। যে কে তুমি, আবার কে তুমি। আমার সৌভাগ্য হয়েছে যে আমি বাংলাদেশে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে অনেকদিন ধরে গান শিখেছি। রবীন্দ্রভারতীরও আমি 11 বছর ধরে রবীন্দ্রভারতীতে, এখন সম্প্রতি সঙ্গীত ভবনে বিশ্বভারতীতে। 3 জায়গার গানের যে শৈলী, শেখানোর এবং শেখার এবং গাওয়ার একদমই ভিন্ন। এবার এই নৈর্ব্যক্তিক জায়গাটা বাদ রেখে
এটা তো কোনো মানে আপনি যে বলছেন কে তুমি, সেটা হয়তো আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা একমত হব যে হ্যাঁ কে তুমির এক্সপ্রেশনটা এরকমই হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে আপনাকে সমর্থন করছি, কিন্তু সবাই কি করছে? না সবাই বলছে না, যে বললাম না, না আমি তো ওইভাবেই গাই, যেটা আপনি বললেন কে তুমিটা আমি এটা রেকর্ড করেছিলাম এই গানটা অনেক বছর আগে, এবং আমাকে অনেক বলেছিল যে ভাই তোমার কে তুমিটা এত সুন্দর লেগেছে। দেবব্রত বিশ্বাসের কে তুমি খুব সুন্দর গাওয়া। আমাকে অনেকে বলছে যে তোমার কে তুমিটা ভেরি ডিফারেন্ট। তারপরে এই যে অলি বারবার আমি করবো সামনে রেকর্ডিং আমার, অলি বারবার আমি কিন্তু বলবো সব জায়গায় করবো না, একটা দুটো জায়গায় বারবার ফিরে যায়, দু এক জায়গায় করবো। এটা 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 জাস্ট বোঝানোর জন্য জায়গাগুলো। এখন তুমি একটা কথা বললে প্রথমে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ, বুঝতে পারো একটা কথা বললো প্রথমে, ওইটা আমি বলতে চেয়েও ভুলে গেছিলাম যে ক্লাসে পরীক্ষা দিচ্ছি তানপুরার সাহায্যে আপনাদের সামনে। আমি এখানে বা তোমাদের সাথে তানপুরাতে আমি পরীক্ষা দিচ্ছি, আমাকে তো এই খোঁচাগুলো স্বরলিপি এইভাবেই আমাকে গাইতে হবে, মুখ ঢেকে গাইতে হবে, স্বরলিপি সামনে রেখে গাইতে হবে আমাকে। কিন্তু আমি যখন পারফর্মার হব তখন আবার আমি ওই যাচ্ছে তাই ওই ঘটনাটা ঘটাবো না, স্বেচ্ছাচারী যাকে বলে সেটাও আমি করব না। অ্যাজ এ পারফর্মার আমার একটা স্টাইল তো থাকতে হবে স্টেজে, কারণ আমি গান গাইছি কার জন্য? আমি তো গান গাইছি নিজের জন্য, তো গাওয়াই যায়, কিন্তু আমার তো একটা শ্রোতাকুল, দর্শককুল, ভক্তকুল, কণ্ঠকুল থাকবে। তো সেই ক্ষেত্রে আমার ওই 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 জিনিসটা আছে। যাই হোক, এখন এই ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে যেটা আমি বলতে চাই যে একটা মডেল, আমরা যদি এটাকে একটা মডেল যদি দাঁড় করাই, একটা ট্রায়াঙ্গুলার মডেল আমি বলি, একটা একটা ট্রায়াঙ্গেল যদি দাঁড় করাই, একটা হচ্ছে ইন্টেন্ট, ওই পরিবেশনের ব্যাপারটা চলে আসলো তো এখানে। হোয়াট ইজ দ্য ইন্টেন্ট অফ দিস সং? অভিপ্রায়, পর্যায়গত যে যুক্তি সেটা কি? দ্বিতীয় হচ্ছে আইডেন্টিটি, পরিচয় এবং স্বরবিতানের যে কাঠামো। আর থার্ড হচ্ছে লাইনেজ, পরম্পরা, অর্থাৎ রেকর্ডিং শুধু নয়, এটা একটা পরম্পরাও বটে, যে আমি শিখেছি গানটা ওর কাছ থেকে। এটার আবার একটা ডেঞ্জারও আছে। সেই ডেঞ্জারটা হচ্ছে কি, যে যে আমরা এই গানটা তো আমি শান্তিদার কাছে এমনভাবে শিখেছি, ও শৈলজদার কাছে এইভাবে শিখেছি, এটা তো আমি মোহরদির কাছে এইভাবে শিখেছি, বা বাংলাদেশে আমি সঞ্জিদা খাতুনের কাছে, ওয়াহিদুল হক সাহেবের কাছে এইভাবে শিখেছি। তো এখানে আসলেও শিখেছি কি না ওইভাবে, বা ওইটা কি শুদ্ধতা কতটুকু ছিল না ছিল, বা ওইটাকে ট্রান্সফর্ম হতে হতে কী অবস্থায় দাঁড়িয়েছে, এটাও কিন্তু প্রশ্ন। ও কিন্তু ওইভাবে হয়তো শেখেনি শান্তিদার কাছে, শেখেই নেই ওইভাবে এসে। কিন্তু এখন শান্তিদা যেহেতু বেঁচে নাই, সেই তো শান্তিদার কাছে শিখেছি, সঞ্জিদা খাতুনের কাছে শিখেছি, বেঁচে নাই, শৈলেশদার কাছে শিখেছি, ওনার বেঁচে নাই। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আমাদের। তো শান্তিদা এত ভুল শেখাবেন না। হ্যাঁ, ওনার একটা স্টাইল আছে, একেবারে ভিন্ন একটা স্টাইল, এবং বাউলঙ্গের গানের যে স্টাইলটা তার একেবারে ডিফারেন্ট। সুচিত্রা মিত্রর যে স্বদেশের গানগুলোর স্টাইলটা একেবারেই ডিফারেন্ট। আমাদের মোহরদির যে স্টাইলটা আছে, পূজা বা প্রেমের গান, একেবারেই ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু কিন্তু এই লাইনেজ এবং রেকর্ডিংটাকে সে বলতে পারবে না যে আমি রেকর্ডিংতে এইভাবে শিখেছি। কোথায় শিখেছো দেখি রেকর্ডিংটা, এরকম তো নেই। হ্যাঁ, তো এই হলো। আবার রেকর্ডিংয়ের ব্যাপারেও দেখো, শান্তিনিকেতন এমন হয়তো খুব ভালো কোয়ালিটির গান কোনো একজন আর্টিস্টের রিজেক্ট করে দিয়েছে, আবার দেখা গেছে যে তত ভালো না, গ্রামাটিক্যালেও অত কারেক্ট না, অনেক কিছু ভুল, সেগুলোকে তারা অ্যাপ্রুভ করেছে। আমার একটা ব্যক্তিগত ছোট্ট একটা, আমি তো ক্ষুদ্র একটা মানুষ, আমি একটা ঘটনা বলি আমার রেকর্ডিংয়ের। কয় মিনিট? 5টা মিনিট দিতে হবে আমাকে। 5 মিনিট না, আমি একটা বক্তব্য, আপনি যেন বলছিলেন মাইক্রোফোন ছিল না বলে হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে আপনি যা বললেন, নমস্কার আপনাকে জানিয়ে, সেটা বলছি যে আমিও আপনার মতেই, আমারই একই মত। খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, কিন্তু এই যে গায়কির ব্যাপার নিয়ে যে কথা হচ্ছে, আপনাকে যেহেতু আপনি দেখাচ্ছেন, আপনি যেভাবে কথা বলছেন, আপনি গানও সেইভাবে গাইছেন,
কিন্তু আমার তো নিজেরই একটা প্রশ্ন হয় যে আমি যখন কথা বলছি এরকম, কিন্তু যখন রবীন্দ্রসঙ্গীত গাইছি তখন একটা অন্য কেউ, অন্য একটা ভাব, অন্য না একটা অন্য একটা মানুষ, ও, হ্যাঁ। সেটা নিয়ে আপনি আপনার কি বক্তব্য? আমার বক্তব্য একটাই স্পষ্ট, মাই প্রেজেন্টেশন, মাই পারফরমেন্স ইজ দ্য রিফ্লেকশন অফ মাই পার্সোনালিটি। সেটা হওয়া উচিত, কিন্তু এখানে আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা যেভাবে আমি- কথা বলি হ্যাঁ। সেভাবে গানটা গাইছি না। একটা অন্য কেউ যেন কোনো Impose, প্রেতাত্মা, কোনো একটা প্রেতাত্মা বা কেউ একজন ভর ভর করেছে না, যে মানুষটাকে চেনা যাচ্ছে না। এবং আজকের যে যুগে আমরা যেভাবে যাচ্ছি তাতে এই যে পরিষ্কার কথা পরিষ্কারভাবে না বললে তাহলে শ্রোতাদের কাছে ওটা পৌঁছবে আমি না। আবার বলি এটা, যে মাই পারফরমেন্স, মাই ডেলিভারি, মাই টিচিং ইন দ্য ক্লাসরুম যদি কখনো শেখাই, বা মাই ইন্টারাকশন উইথ মাই ফ্রেন্ডস হিয়ার, ইউর মাই ফ্রেন্ডস, কলিগস অ্যান্ড স্টুডেন্টস, হোয়াট এভার উই কল ইট, ইট ইজ দ্য রিফ্লেকশন অফ মাই পার্সোনালিটি। আমি এখান থেকে যদি আমি চেঞ্জ হয়ে যাই, হ্যাঁ, বা চেষ্টা করি, হ্যাঁ আমি মানুষ, আমি আবার রবীন্দ্রনাথের, তবে পরীক্ষার The জন্য delivery. ওই স্পর্শ স্বর ওগুলো শেখার প্রয়োজন না আছে। ওটা ঠিক আছে, তো সেটাও শিখতে হবে, কিন্তু আপনি যে পারফরমেন্সের কথা বলছেন সেখানে আপনার সঙ্গে আমিও একই মত। হ্যাঁ আমি তো মানা করছি এইটুকুই। না স্পর্শ স্বরের কথা, তারপর সিকি মাত্রা, অর্ধমাত্রা, না, এগুলি- নোটেশন পড়াটাও জানার দরকার। ওইটা তো আমি তানপুরা নিয়ে ওটাও যখন পরীক্ষা প্রয়োজনীয়, দেবো আমি ওটা করবো দরকার। এটা, একদম। কিন্তু আমি যখন পারফর্মার হবো একটা পর্যায়ে যদি যাই বা পারফর্ম করতে চাই, একেবারে। তখন আমি আরেকটা এক্সাম্পল দিই, কয়েকদিন আগের, 1 মাস হয়নি, ওই শাকিল পড়ায়, ওই কল্পনা আপা পড়ায় ছায়ানটের, আমিও ছায়ানটের ছাত্র, একটি অনুষ্ঠানে বলছি এই শোনো আমারটা আগে, এবং সেই কাহিনীটা আমি সুকান্তকে বলেছিলাম। একটি ছেলে, ও হচ্ছে ছায়ানটের পাশ করে গেছে, এখন বোধহয় শিক্ষক, জুনিয়র শিক্ষক। তো আমি বাংলাদেশ টেলিভিশন যেটা, সেখানে আবার ওই কিছু কিছু ওই যে জুনিয়রদের যে ইয়েটা হয়, গীতবিতান একটা অনুষ্ঠান হয়, সেটার আবার মিউজিক ডিরেকশনে মাঝে মাঝে আমাকে দেয় কাজ। তো ও দেখি, ও বসে আছে এখানে, ও দেখি একটা পুরো স্বরলিপি একেবারে মানে ছিঁড়ে টিড়ে গেছে, ওটা বারবার দেখছে, ইয়ে করছে, আবার পাশে আরেকজন বসা, সেও আমাদের খুবই পরিচিত, আবার ওকে দেখাচ্ছে কী জানি করছে, ওরা অনেকক্ষণ ধরে এগুলো করছে। তো ওর একটা মাত্র গান ছিল জুনিয়র লেভেলের। আমি যে কী করো তুমি? হ্যাঁ না ইয়ে কাকু, ওই যে স্পর্শ স্বর ওগুলো দেখছি আমরা একটু ভালো করে। তো আমি যে আচ্ছা, তো গানটা ছিল দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, ভেরি কমন একটা গান। তো ও ওখানে প্রায় 15-20 মিনিট ধরে স্পর্শ স্বর খুঁজছে, তাই ওগুলি খুঁজে খুঁজে তারপরে হারমোনিয়ামের উপরে রেখে গাইতে বসলো। যখন ওর টার্ন আসলো, কিচ্ছু বোঝা গেল না, সুর আছে গলায় প্রচণ্ড, কিচ্ছু গানটা কিছুই খুঁজে পেলাম না। ও এত স্পর্শস্বর খুঁজছে, সিকি মাত্রা, অর্ধমাত্রা, কোয়ার্টার মাত্রা, 1/8 মাত্রা, 1/16 মাত্রা খুঁজতে খুঁজতে ওর 12টা বেজে গেছে, গানের কোনো বংশই রইল না। আমি বললাম এই গানটা, ইট ইজ সাচ এ, আমি বলছি না গানটা তুমি নষ্ট করো, বাট ইট ইজ সাচ এ কমন সং, অ্যান্ড এই গানটার যে ভাবটা যা ডেলিভার করো, তুমি তো কী করছো? এটা বিস্কুটের মেশিন বা ফার্মাসিউটিক্যালে তুমি প্যারাসিটামল তুমি বানাচ্ছ, দেখছি যে প্যারাসিটামলের সাইজটা, শেপটা, কন্টেন্টটা 500 মিলিগ্রাম অফ প্যারাসিটামল বিপি ইজ পারফেক্ট অর নট, ইউ ক্যান ডু দ্যাট। তো কথা হচ্ছে আমাদেরকে না একটা ব্যালেন্সের মধ্যে আসতে হবে। এবং স্পেশালি আমি যখন 2026 সালের আজকে কয় তারিখ, মার্চ মাসের 10 তারিখে বসে কথা বলছি এরকম একটি ঘরে, আমাদের একটা ব্যালেন্সে আসতে হবে। রবীন্দ্রনাথের গান, তাহলে আর রবীন্দ্রনাথের গান কেউ শুনবে না। হ্যাঁ, এখন এই যে একটু আগে বললাম যেটা ইন্টেন্ট, আইডেন্টিটি আর লাইনেজ, এই তিনটাই যে ট্রায়াঙ্গুলার যে মুভমেন্টটা, ইফ উই ক্যান হ্যাভ ইট জয়েন টুগেদার অ্যান্ড স্ট্রাইক এ ব্যালেন্স সামওয়্যার, তাহলে আপনি যেটা বললেন একটু আগে, আমার গান, রবীন্দ্রনাথের গান বাজবে, এবং আমার পার্সোনালিটির সাথে আমার ডেলিভারিটা, আমার পার্সোনালিটির সাথে আমার 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 শেখানোটা, আমার পার্সোনালিটির সাথে আমার ওয়াইডার, আমরা তো কমিউনিকেশন করছি না, গানটা তো কমিউনিকেশন একটা। এবং আমি সবসময় একটা কথা বলি যে, এবং তোমাদেরকে বলছি এটা এই ব্যাপারে তোমার কোনো শিক্ষকরা আপত্তি করবেন না, আমি গ্যারান্টি। অন্যগুলি কিন্তু খুব ভয়ে ভয়ে বলেছি, আমি যাই বলেছি খুব ভয়ে ভয়ে, কারণ আমি তো রবীন্দ্রনাথের অথরিটি না,
ওনারা তো অথরিটি তো এখানে বসে আছে, আমি তাদের সামনে কথা বলছি, কত বড় ধৃষ্টতা আমার। একটা কথা মনে রাখবে, গান যখন গাইব, there must be a learning element in it. আমি কেন গাইছি, কালকে তোমাকে এই জায়গায় গান গাইতে হবে, 5টা গান গাইতে হবে, ও আচ্ছা 5টা গান গাইতে হবে, এটা তো খুব ভালো জানি, এটা তো খোলের গান তো রাখলাম না, একটা খোলের গান রাখি দিই, এটা তো একটা খেয়াল ভাঙা গান একটা করে দিই, 5টা গান গাইলাম। 5টা গানের 5 রকম চেহারা, একটার সাথে একটা মিলল না। একটা ভাবে আসো ভাই, একটা থিম চিন্তা করো মাথায়। ওরা থিম দেয়নি তোমাকে, দরকার নাই। থিঙ্ক অ্যাবাউট এ থিম, যে আমি এই থিমটাকে কি করে আমি কাজে লাগাতে পারি, তাতে আমার লার্নিং হবে, আমি শিখব, এবং যাদের জন্য আমি পরিবেশন করছি তারাও শিখবে। হ্যাঁ, সেটা ফুল হোক, ওই যে উপপর্যায় বলে, উপপর্যায়ের তো কোনো স্ট্রাকচার ওইভাবে নাই। ওই যে ঠিক আছে, একটা উপপর্যায় নিলা না হয়, বা নিজে বানাও না একটা উপপর্যায় বানিয়ে নাও। আমি একবার কোথায় যদি কি পাখি বা ফুল, ওই ইনস্ট্যান্ট কী করবো, একটা কলা ফুলই নিয়ে নিই না, ফুলের তো শেষ নাই রবীন্দ্রনাথের। ফুল তো চিনিয়েছেন রবীন্দ্রনাথ আমাদেরকে তার গানের মাধ্যমেই। তো নাও না কেন বাবা ফুল, ওই ফুল নিয়ে তুমি 5টা গান গিয়ে দাও না কেন, 5 রকম ফুলের কথা। কিন্তু একটা থিম্যাটিক যে বিষয়টা, এটা তোমার। সো যাই হোক, এই যে 3টা স্তরের কথা বললাম, গানের উক্তির সাথে, গানের কাঠামোর সাথে, গানের ঐতিহ্যের সাথে, এই 3টার যে একটা সংযোগটা, এইটাই গান, তখন গান হয়ে ওঠে। আর বিকৃতিটা ঘটে কখন? যখন সুর বদলায়, যখন তাল ভেঙে যায়, যখন উক্তি ধরন পাল্টে যায়, আর অলংকার প্রদর্শনী হয়ে ওঠে। এই অলংকার, এক্সট্রা জিনিসের যে ইনজেকশন, ওই জিনিসগুলো। যাই হোক, এই হচ্ছে গিয়ে কথা। এখন আরও অনেক কিছুই বলা যায়, তো আমি একটু 2 মিনিট সময় নষ্ট করব। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে, এই যে গায়কী নিয়ে প্রশ্ন হলো, বা এই যে আমাদের আলোচনাটা, মানে আমি আপনার কাছে একটা জিনিস এমনি খুব বিনীতভাবে জানতে চাই। এই যে স্বরলিপির স্পর্শস্বর নিয়ে আপনি উদাহরণ দিলেন, মানে স্পর্শস্বর, জোড়াস্বর কিংবা সিকি মাত্রা, এইগুলো বেশি বেশি শিক্ষা করা প্রয়োজন গায়কী তৈরি করার জন্য, নাকি কোনো বিশেষ গুরুদের কাছেই গান শেখা উচিত, নাকি আমাদের এখন আধুনিক প্রযুক্তিতে রেকর্ড আমাদের অনেক সুলভ, মানে এটা ঠিক কী করে অর্জন করা উচিত বলে আপনার মনে হয়? মানে এই ত্রিবিধ, এই যে একেবারেই বুকিশ একটা ব্যাপার, কখনো একেবারেই রেকর্ড নির্ভর ব্যাপার, কখনো শেখার ব্যাপার, এটা সমন্বয় কি করে হবে? একজন শিক্ষার্থী হিসেবে আমাদের কোনটাকে বেশি দেখা উচিত? দেখো, অনেক ধন্যবাদ এই প্রশ্নটা যে করলে। আমি আমার ব্যক্তিগত কিছু মতামত যদি দিতেই হয় আমাকে, এখন তুমি প্রশ্ন যখন করে ফেলেছো আমাকে আনসার তো দিতেই হবে একটা, কিন্তু আমি আনসারটা অনেস্ট আনসার দেব। সিকি মাত্রা, অর্ধমাত্রা, স্পর্শ স্বর, এই জিনিসগুলো আমাকে শিখতে হবে। কারণ কি, এছাড়া উপায় নেই আমার, কারণ এটা স্ট্রাকচারের মধ্যে, আর্কিটেকচারের মধ্যে ঢুকে গেছে। এখন এই যে একটু আগে বললাম যে আমি যদি 5 জন স্বরলিপিকারের, আমি যদি কম্প্যারেটিভ অ্যানালিসিস, অ্যান্ড দিস কুড বি এ পসিবল প্লেস অফ ইয়োর নেক্সট রিসার্চ। তুমি ইন্দিরা দেবীরটা যদি ধরো, অন্যদের ধরো, রবীন্দ্রনাথের নিজের যেটা, রবীন্দ্রনাথের কোন গানটা বলো তো, কোন গানটা রবীন্দ্রনাথ একটা গান স্বরলিপি করেছেন উনি? একই সত্য সকলই সত্য। একই সত্য সকলই সত্য যখন প্রথম ভার্সনটা উনি করেন, তারপরে কিন্তু ইন্দিরা দেবী এটাকে কিছু স্লাইড চেঞ্জ করেন, এই আকার মাত্রিক ব্যাপারটাকে আরও একটু রিফাইন করে আনেন। ওর প্রথমে ঢালা ছিল একটু, যাই হোক, উনি হয়তো পারতেন না বা করেন নাই, হোয়াট এভার দ্য রিজন ইজ। এখন কথা হচ্ছে, তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি, আই হ্যাভ টু লার্ন দোজ, আমাকে ওগুলো জানতে হবে। আমিও কিন্তু জানি, আমি শিখেছি, বাট আই ডু নট নেসেসারিলি অ্যাপ্লাই দোজ। ওইটা খুঁজতে গিয়ে, ওই যে দেখালাম একটা ছেলে, সে 10-15 মিনিট ধরে খালি এগুলি খুঁজছে, সে এইভাবে খুঁজতে যখন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে গাইলো, তখন ওই গানের মধ্যে আমি কিছুই পেলাম না পেলাম গান, না পেলাম ভাব, না পেলাম এটা স্টাইল, না পেলাম ওই অর্ধমাত্রা, সিকি মাত্রার কোনো বংশ। এখন কথাটা হচ্ছে যে ওয়াইল আই হ্যাভ টু, শোনো সুকান্ত, তুমি আমাকে প্রশ্ন করে আবার কথা বলছো নিজেরা, ওটা আমাকে যেমন শিখতে হবে,
কিন্তু আমাকে একটা ব্যালেন্স, ওই যে তিনটা আমি যে একটা স্ট্রাকচার দেখালাম, ওই তিনটার মধ্যে একটা ব্যালেন্সে এনে আই হ্যাভ টু বি রেসপন্সিবল আর্টিস্ট হতে হবে আমাকে। হ্যাঁ, যদি কেউ যদি অ্যালকোহল খায়, লেখা থাকে ড্রিঙ্ক অ্যালকোহল রেসপন্সিবলি, বুঝে শুনে তুমি খেও। একইভাবে when you are singing, you must exercise your responsibility as to how you will interpret your song. এবং সেইটা রেকর্ডিংয়ের কথা যদি আসে, এখন তুমি বলছো যে রেকর্ডিংটা কোনটা শোনাও, আমি সবসময় বলি, আমি 2-4টা গান 2-4জনকে যখন শেখাই, আমি বললাম যে এটা রেকর্ড শুনে নিও। তো রেকর্ড শুনে নিও বলে আবার পাশাপাশি একটা ডিসক্লেইমার দেই, আজে বাজে রেকর্ড শুনো না। তখন যদি বলে কোনটা শুনবো, ওইটা যদি গাওয়া থাকে, আমার নিজের যদি গাওয়া থাকে, আমি তখন নিজেকে প্রমোট করার জন্য না, আমি বলি যে আমারও একটা আছে, ওটা শুনবে, অথবা অমুকেরটা শুনবে, আর অমুকেরটা যদি সামনে আসে ওটা সাথে সাথে ডিলিট করে দেবে। এবং এই ডিসিশনটা তোমরা নিতে পারবে। কে গানের আগে উলালা ব্যবহার করে পাগলা হাওয়া বাদল দিনে গাইছে, বা এই ধরনের বিভিন্ন রকম ভাবনাগুলো যে নিয়ে আসছে, সেগুলো আমাকে বলতে হবে না। তোমাদের যে ম্যাচুরিটি, তোমরা যে শিক্ষকদের কাছে গান শিখছো, বা যেখানে বসে আছো, যে হলে বসে আছো, এই ম্যাচুরিটিটা ইউ অলরেডি হ্যাভ অ্যাকোয়ার্ড। যদি অ্যাকোয়ার না করে থাকো এখনও, তাহলে বলবো আই এম ভেরি সরি, তুমি কেন এগুলো অ্যাকোয়ার করতে পারো নাই। সো ইউ হ্যাভ টু মেক এ ব্যালেন্স ডিসিশন। এবং রবীন্দ্রনাথের গানের এই ব্যালেন্সটার বড্ড অভাব পাচ্ছি আমরা। হ্যাঁ, আইদার আমরা একটা এক্সট্রিম পাচ্ছি, একটা কন্টিনিউম যদি ধরি, একটা এক্সট্রিম একটা এন্ড পাচ্ছি, যাকে বলে কী বলে এটাকে, স্বেচ্ছাচারিতা। আর এই এন্ডে যদি যাই, তাহলে যাচ্ছি আমি ওই অর্ধ শিকি স্পর্শ নিয়ে অত্যন্ত ভাবনা, এবং কোনো গানের চেনা যাচ্ছে না। সো যাই হোক, এখন রবীন্দ্রসঙ্গীত একটা বললাম যেটা আধুনিক একটা ক্যানন হয়ে গেছে, এটা আমাদের জন্য একটা হেরিটেজ। এবং এই কারণ হচ্ছে এটা একটা নথিভুক্ত ব্যাপার আছে, এটা সম্পাদনা হয়েছে অনেকবার, বিভিন্নভাবে শ্রেণীবদ্ধতা হয়েছে। একটি জীবন্ত ঐতিহ্য রবীন্দ্রনাথের গানে আছে, কারণ এটি এখনও ব্যাখ্যায় আহ্বান জানায়, আমাকে ব্যাখ্যা করে গাইতে হবে। এবং এই আহ্বানের উত্তরই প্রামাণিকতার প্রকৃত স্বরূপ। এটার যদি না থাকে, তাহলে রবীন্দ্রনাথের গান হয়ে উঠবে না, অন্য কিছু হবে। রবীন্দ্রনাথের গানকে বাঁচতে হবে, পৃথিবী যতদিন বাঁচবে রবীন্দ্রনাথের গান ততদিনই বাঁচবে। এবং এটা স্ট্রাইক করতে হবে এই ব্যালেন্সটার মাধ্যমে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।